বুকের কোথাও ব্যথা হলে ব্যথাটা কি গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা, এই ব্যাপারটা অনেক সময় বোঝা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় হার্ট অ্যাটাকের ব্যথা নিয়ে অনেকে বাসায় বসে থাকেন, ভাবেন এটা গ্যাস্ট্রিকের ব্যথা। এই অবস্থায় সময় যত পার হতে থাকে তত পরিস্থিতি খারাপ হতে থাকে। এই ভিডিওতে আমরা জানবো হার্টের ব্যথা আর গ্যাস্ট্রিক রিলেটেড ব্যথার মধ্যে বেসিক পার্থক্যগুলো কি আর একজন মানুষের হার্ট অ্যাটাক হলে তাকে বাঁচানোর জন্য সাথে সাথে কি করতে হবে, আর আমরা আমাদের হার্টকে ভালো রাখার জন্য কি করতে পারি। তার আগে আমি একটা ইন্টারেস্টিং গবেষণার কথা বলি। অপরিষ্কার দাঁত থেকে হতে পারে হৃদরোগ, এমনকি হার্ট অ্যাটাক, বিশেষ করে যারা রাতে দাঁত ব্রাশ করেন না। অথচ আমাদের দেশের বেশিরভাগ মানুষই সকালে ব্রাশ করলেও দেখা যায় রাতে ব্রাশ করেন না। ভালো মতো দাঁত পরিষ্কার না করলে একটা সময় পরে গিয়ে দাঁতের উপরে একটা ময়লার লেয়ার জমতে থাকে, সাদা সাদা লেয়ার। এটাকে বলা হয় ডেন্টাল প্লাগ, বলতে পারেন ময়লার লেয়ার। আবার অন্যদিকে আপনারা জানেন হার্ট অ্যাটাকের মূল কারণ হচ্ছে হার্টে যেই রক্তনালিকা দিয়ে রক্ত প্রবাহ হয়, সেই রক্তনালিকা যখন চিকন হয়ে যায় তখন এই পথ দিয়ে রক্ত প্রবাহ ব্যাহত হয় এবং এই কারণে আসলে হার্ট অ্যাটাক ঘটে। এখন এই যে রক্ত প্রবাহ ব্যাহত হচ্ছে, মানে হার্টের রক্তনালিকা চিকন হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে এই রক্তনালিকাতে কোলেস্টেরলের একটা লেয়ার জমতে শুরু করে। এই কোলেস্টেরলের লেয়ারের নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, বা জাস্ট বলতে পারেন কোলেস্টেরলের লেয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁতের উপরে জমছে হচ্ছে ময়লার লেয়ার, আর হার্টের রক্তনালিকাতে জমছে হচ্ছে কোলেস্টেরলের লেয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে 200 জন মানুষের হার্টের ওই কোলেস্টেরলের লেয়ারটাকে পরীক্ষা করে দেখা গেল 42% মানুষের মধ্যেই তাদের মুখের জীবাণুর ডিএনএ পাওয়া গেল তাদের হার্টের প্লাকের মধ্যে। মুখের জীবাণু হার্টে কিভাবে গেল? ভালো মতো ব্রাশ না করলে মুখের যে জীবাণুরা আছে তারা কোনোভাবে রক্তের মধ্যে চলে যেতে পারে। আর রক্তের মধ্যে গেলে কি হবে? তারা রক্তের মধ্যে ভাসতে থাকবে, ঘুরতে থাকবে, এবং একটা সময় পরে গিয়ে দেখা যাবে তারা ওই যে হার্টের রক্তনালিকা, সেই রক্তনালিকা দিয়েও চলছে বা পাস হচ্ছে। তো এখান দিয়ে পাস হওয়ার সময় সেখানে যদি আগে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক থাকে, মানে হার্টের রক্তনালিকার যে প্লাকগুলোর কথা আমরা বলছিলাম, সেই প্লাকে গিয়ে তারা চুপচাপ বসে থাকতে পারে, মানে তারা তাদেরকে সেখানে লুকিয়ে ফেলতে পারে। এখন আপনি ভাবতে পারেন রক্তের মধ্যে মুখের জীবাণু যখন যায় তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলো আছে ওরা কেন তাদেরকে ধরে মেরে ফেলে না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুখের জীবাণুরা যখন প্লাকের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে তখন তারা একটা বায়োফিল্ম নামে একটা পর্দা তৈরি করে। এই পর্দার আড়ালে গিয়ে তারা লুকিয়ে থাকে, যার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কোষগুলো তাদেরকে আর খুঁজে পায় না। এখন ঘটনা হচ্ছে এই যে মুখের জীবাণুরা প্লাকের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে, তারা কিন্তু নর্মালি কোনো ক্ষতি করে না। তারা আপনার প্লাকের মধ্যে অনেকটা সময় পর্যন্তও থাকতে পারে, কোনো রকম কোনো ঝামেলা করবে না। এই মানুষটার যখন বাইরে থেকে অন্যান্য স্ট্রেসের পরিমাণ অনেক বেড়ে যাবে, ইনফ্লামেশনের পরিমাণ বেড়ে যাবে, অনেক বেশি পরিমাণে অস্বাস্থ্যকর খাবার খাওয়া হবে বা ধূমপান করা হবে, তখন এই সমস্ত কিছুর সাথে ওই যে জীবাণুগুলো সেখানে গিয়ে বসে আছে তারা এই প্লাকটাকে ফাটিয়ে দিতে পারে, মানে রাপচার করে ফেলতে পারে। আর প্লাক ফাটলে কি হবে? প্লাক ফাটলে সেখানে রক্ত জমাট বাঁধবে, আর হার্টের যেই রক্তনালিকা দিয়ে রক্ত যাচ্ছে সেখানে যদি রক্ত জমাট বাঁধে, তার মানে কি এই পথ দিয়ে আর রক্ত যেতে পারবে না। আর হার্টে যদি রক্ত পৌঁছাতে না পারে তাহলে কি হবে? হার্ট অ্যাটাক হবে। এখন হয়তো ভাবতে পারেন যাদের আগে থেকে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তাদের হার্টের নালিকাতে নেই তারা কি নিরাপদ? আসলে তারাও নিরাপদ না। তার কারণ হচ্ছে এই মুখের ব্যাকটেরিয়াগুলো কন্টিনিউয়াসলি আমাদের শরীরে ইনফ্লামেশন করতে পারে। এই ইনফ্লামেশনের কারণে আমাদের রক্তনালিকাগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায়, মানে তাদের নমনীয়তা কমে যায়। এখন এই ইনফ্লামেশন যদি অনেকটা সময় ধরে হতে থাকে তাহলে এই কারণেও অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হতে পারে। 1675 জন রোগীকে নিয়ে একটা গবেষণা করা হয়। এদেরকে প্রথমে 4টা গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ 1 হচ্ছে যারা শুধুমাত্র সকালে ব্রাশ করতেন, গ্রুপ 2 যারা শুধুমাত্র রাতে ব্রাশ করতেন, আর গ্রুপ 3 হচ্ছে যারা সকাল এবং রাত দুই বেলায় ব্রাশ করতেন, আর গ্রুপ 4 হচ্ছে যারা কখনোই ব্রাশ করতেন না। 15 মাস এদেরকে অবজারভেশন করা হয় এবং ফলাফলে দেখা যায় যারা ঠিকমতো ব্রাশ করতেন না তাদের হার্টের রোগের পরিমাণ বেড়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যেই গ্রুপের মানুষ শুধু সকালে ব্রাশ করতেন আর যেই গ্রুপের মানুষ কখনোই ব্রাশ করতেন না, এই দুই গ্রুপেই হৃদরোগের পরিমাণ অনেক বেড়ে গেছে। মানে আপনি যদি শুধু সকালে ব্রাশ করেন অথবা আপনি কখনোই ব্রাশ করেন না, এই দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। অন্যদিকে যারা শুধু রাতে ব্রাশ করতেন অথবা সকাল এবং রাত দুই বেলাতেই ব্রাশ করতেন, এদের মধ্যে হৃদরোগের পরিমাণ কম হলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে সকালে ব্রাশ করার থেকে রাতে ব্রাশ করাটা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যস্ত মানুষ হন, আপনার সারাদিনে শুধু একবারই ব্রাশ করার সময় আছে, তাহলে আপনার উচিত হবে শুধু রাতে ব্রাশ করা, বাট সব থেকে ভালো হচ্ছে সকাল রাত দুই বেলায় ব্রাশ করা। এখন আসলে দেখা যাক
বুকের কোথাও ব্যথা হলে এটা কি হার্টের ব্যথা নাকি গ্যাস্ট্রিক রিলেটেড ব্যথা সেটা বুঝবেন কিভাবে? আমি হার্টের ব্যথা আর গ্যাস্ট্রিক রিলেটেড ব্যথার 6টা বেসিক পার্থক্য বলছি। নাম্বার 1 হচ্ছে ব্যথাটা কখন হয়। গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত খাওয়া দাওয়ার সাথে রিলেটেড, মানে আপনি যদি অনেক বেশি পরিমাণে ভাজা পোড়া অথবা ঝাল খাবার খান, অথবা আপনি অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন সাথে সাথে, অথবা আপনি অনেকটা সময় ধরে না খেয়ে আছেন। একটা উদাহরণ দেই, ধরেন আপনি রাতে অনেক বেশি পরিমাণে ঝাল এবং তৈলাক্ত খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েছেন এবং আপনি মধ্যরাতে বুকের ব্যথা নিয়ে জেগে উঠলেন। অন্যদিকে হার্টের ব্যথা হচ্ছে শারীরিক পরিশ্রম বা মানসিক টেনশনের সাথে রিলেটেড। অনেক ভারী কাজ করার সময় হতে পারে, অনেক বেশি পরিমাণে সিঁড়ি বেয়ে ওঠানামা করার কারণে হতে পারে, অথবা প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশন করার সময় হতে পারে। 2 নম্বর পার্থক্য হচ্ছে ব্যথাটা আসলে কোথায় হয়। গ্যাস্ট্রিক সম্পর্কিত ব্যথা সাধারণত গলার নিচ থেকে বুক পর্যন্ত আসে, একটা জ্বালা পোড়ার মতো ব্যথা, অথবা যাদের আলসার রিলেটেড সমস্যা আছে তাদের পেটেও ব্যথা হতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই ব্যথাটা যেইখানে হয় সেখানেই থাকে, অন্য কোথাও ছড়িয়ে যায় না। হার্টের ব্যথা সাধারণত এক জায়গাতে থাকে না, বুক থেকে শুরু করে হাতে, কাঁধে, চোয়ালে, গলায়, এমনকি পিঠেও ছড়িয়ে যেতে পারে। 3 নম্বর পার্থক্য হলো ব্যথার অনুভূতিটা কিরকম। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় এটা একটা জ্বালা পোড়ার অনুভূতি, অথবা একটা টক টক ভাব, অথবা নর্মাল ব্যথাও হতে পারে। কিন্তু হার্টের ব্যথার ক্ষেত্রে সাধারণত এটা একটা চাপ অনুভব করার মতো হয়, মানে বুকের কোথাও কেউ অনেক বেশি ওজন দিয়ে চেপে ধরে আছে এরকম অনুভূতি। অনেক সময় রোগীরা বলেন যে বুকের উপরে একটা হাতি বসে আছে, এরকম একটা চাপ অনুভূত হচ্ছে। 4 নাম্বার হচ্ছে কি করলে ভালো লাগে। গ্যাস্ট্রিকের যে ব্যথা, এটা আপনি যদি অ্যান্টাসিড খান, অথবা ঠান্ডা পানি খান, অথবা আপনি উঠে বসেন বা আপনার পজিশন চেঞ্জ করেন, তাহলে কিছুটা সময়ের জন্য ভালো লাগতে পারে। হার্টের ব্যথার ক্ষেত্রে অ্যান্টাসিড খেলে তো অবশ্যই কাজ হবে না, ঠান্ডা পানি খেলেও কাজ হবে না, এবং আপনি যদি আপনার বসার পজিশন অথবা শোয়ার পজিশন চেঞ্জ করেন, এগুলোতেও কোনো কাজ হবে না। 5 নাম্বার ব্যাপারটা হচ্ছে ব্যথাটা কতক্ষণ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গ্যাস্ট্রিকের ব্যথা যতক্ষণই থাকুক, এইটা যখন একবার ভালো হয়ে যায়, মানে ব্যথাটা চলে যায়, সে কিন্তু আবার ফেরত আসে না। হার্টের ব্যথার ক্ষেত্রে ব্যথাটা একটু পরপর যাওয়া আসা করতে পারে। একসময় এইখানে অনেক জোরে চাপ অনুভব করছেন, আবার ব্যথাটা হয়তো সরে গিয়ে এইখানে আবার কিছুক্ষণ অনেক জোরে চাপ অনুভব করছেন, এরকম হতে পারে। নাম্বার হচ্ছে এর পাশাপাশি আর কি কি লক্ষণ দেখবেন। গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে টক ঢেকুর উঠতে পারে, পেট ফেপে যেতে পারে, এবং অনেকের ক্ষেত্রে মুখে পানি আসতে পারে। হার্টের ব্যথার ক্ষেত্রে পাশাপাশি যে উপসর্গগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, প্রচন্ড রকমের ঘাম হওয়া, হঠাৎ করে অনেক আতঙ্কিত বোধ করা, অনেকের ক্ষেত্রে বমি ভাব হতে পারে। এই হচ্ছে মোটামুটি বেসিক পার্থক্য। কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথাকে পার্থক্য করা খুব কঠিন একটা কাজ। সো যখনই আপনার মনের মধ্যে সন্দেহ থাকবে যে এটা কি হার্টের ব্যথা না গ্যাস্ট্রিকের ব্যথা আপনি নিশ্চিত না, তখন এটাকে হার্টের ব্যথা হিসেবেই কনসিডার করবেন। এখন আসলে দেখা যাক, কারো যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তাকে বাঁচানোর জন্য সাথে সাথে কি করতে হবে। হার্ট অ্যাটাক যদি কনফার্ম হয়, যেমন ধরেন বুকে ব্যথা হচ্ছে, ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অনেক এবং প্রচন্ড ঘাম হচ্ছে, তাহলে যেটা করতে হবে, নাম্বার 1, সাথে সাথে আপনাকে অ্যাম্বুলেন্স কল করতে হবে, অথবা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে কোনো গাড়ি বা যে কোনো ভেহিকেল কল করতে হবে। নাম্বার 2 হচ্ছে, এই যে আপনি অ্যাম্বুলেন্স কল করলেন অথবা গাড়ি কল করলেন, এরা আসতে যে সময়টা লাগবে এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে রোগীকে হাঁটু ভাঁজ করে মাটিতে বসিয়ে দিতে হবে, এমন অবস্থায় যেন সে হেলান দিয়ে থাকে এবং তার কাঁধ এবং মাথা কোনো কিছুতে সাপোর্ট দেয়া থাকে। নাম্বার 3 হচ্ছে মনিটর করা। আপনাকে খেয়াল করতে হবে রোগী কি এখনো শ্বাস নিচ্ছে কিনা এবং তার হার্টবিট চলছে কিনা, মানে তার পালস চেকিং এর মধ্যে রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে রোগীকে যেটা করতে দেয়া যাবে না তা হচ্ছে হাঁটাহাঁটি করতে দেয়া যাবে না, অথবা ফ্লোরে টান টান করে শুইয়ে দেয়া যাবে না, এতে করে শ্বাসকষ্ট আরো বাড়তে পারে। এখন এমন যদি হয় যে মানুষটা অজ্ঞান হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তার মানে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তার মানে তার হার্ট আর কাজ করছে না। এই অবস্থায় আপনি আর অ্যাম্বুলেন্সের জন্য বসে থাকতে পারবেন না, কারণ এই অবস্থা মানেই হচ্ছে তার হার্ট যেহেতু বিট করছে না, তার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় মোটামুটি 5 মিনিটের মধ্যে ব্রেনের কোষগুলো মরে যেতে শুরু করবে এবং এটা ইরিভার্সিবল ড্যামেজ। সো আপনাকে সাথে সাথেই সিপিআর দেওয়া শুরু করতে হবে এবং কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত না হাসপাতাল থেকে নার্স অথবা যে কোনো মেডিকেল প্রফেশনাল এসে আপনাকে নিশ্চিত করে যে ঠিক আছে আপনি এখন বন্ধ করতে পারবেন, অথবা এই মানুষটা জেগে ওঠে, মানে তার জ্ঞান ফিরে আসে অথবা নিঃশ্বাস নেওয়া শুরু করে। তো এখন সিপিআর কিভাবে দিবেন? মানুষটাকে একটা শক্ত সমতল জায়গাতে চিৎ করে শুইয়ে দিতে হবে। এরপর আপনি আপনার একটা হাতের তালু বুকের ঠিক মাঝখানে রাখবেন, এরপর অন্য হাত দিয়ে ওই হাতের উপরিভাগে রেখে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে ধরবেন। এরপরে আপনার কনুই সোজা রেখে আপনার শরীরের ওজন দিয়ে
বুকে চাপ দিতে থাকবেন। এই চাপের গভীরতা হতে হবে অন্ততপক্ষে 2 ইঞ্চি, যেন এই মানুষটার বুক নিচের দিকে দেবে যায়। আর চাপের গতি হতে হবে প্রতি সেকেন্ডে প্রায় 2 বারের মতো, মানে ধরেন মিনিটে 100 থেকে 120 বারের মতো। সিপিআর দেওয়ার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। আপনি সিপিআর দিচ্ছেন মানে হচ্ছে, যেহেতু এই লোকটার হার্ট আর কাজ করছে না, আপনি বাইরে থেকে চাপ দিয়ে হার্টের মধ্যে যে রক্তটা আছে সেইটাকে শরীরে পাঠিয়ে দিচ্ছেন। আবার যখন আপনি চাপ ছেড়ে দিচ্ছেন তখন রক্তটা হার্টে আবার ভরে যাচ্ছে। আবার আপনি যখন চাপ দিচ্ছেন তখন রক্তটা শরীরে এবং ব্রেনে চলে যাচ্ছে। এখন আপনি যদি চাপটা যথেষ্ট শক্তিশালী না দেন, মানে আমি যে বললাম 2 ইঞ্চি গভীর যদি না হয়, তাহলে এর মধ্যে যে রক্তটা যাওয়ার কথা ব্রেন পর্যন্ত, সে কিন্তু অত দূর পর্যন্ত যাবে না। আর একটা বিষয় হচ্ছে, একবার চাপ দেওয়ার পরে কিন্তু হাতটাকে আবার আগের জায়গায় ফেরত নিতে হবে, যেন রক্ত ফেরত এসে আবার হার্টে ভরে যায় পরবর্তী চাপ দেওয়ার জন্য। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, সিপিআর দেওয়া বন্ধ করা যাবে না। আপনি যদি ক্লান্ত হয়ে যান, টায়ার্ড হয়ে যান, তাহলে আপনি অন্য কাউকে এটা কন্টিনিউ করতে বলবেন। এই সময়ের মধ্যে আপনি রেস্ট নেবেন। তারপরে এই লোকটা যখন টায়ার্ড হয়ে যাবে, আবার আপনি কন্টিনিউ করবেন। যতক্ষণ পর্যন্ত না কোনো মেডিকেল প্রফেশনাল এসে আপনাকে বন্ধ করতে বলে, ততক্ষণ বন্ধ করবেন না। অথবা মানুষটা যদি সেন্স পেয়ে আবার ফেরত চলে আসে, মানে শ্বাস নেওয়া শুরু করে অথবা জেগে ওঠে, তখন বন্ধ করতে পারবেন। এখন আসলে দেখা যাক কাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 1, যাদের হাই ব্লাড প্রেশার আছে। হাই ব্লাড প্রেশারটাকে বলা হয় সাইলেন্ট কিলার। কারণ হচ্ছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা সাধারণত বোঝেন না যে তাদের হাই ব্লাড প্রেশার আছে। এরকম হতে পারে যে আপনার 160/100 ব্লাড প্রেশার, কিন্তু আপনি কখনো জানতেনই না যে আপনার হাই ব্লাড প্রেশার। আর এই হাই ব্লাড প্রেশার মানে কি? এর মানে হচ্ছে আপনার রক্তনালিকাগুলোতে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে প্রতিনিয়ত। এই চাপের ফলে আপনার রক্তনালিকার দেয়াল ড্যামেজ হতে পারে, প্লাক জমা সহজ হতে পারে এবং হার্টকে অতিরিক্ত কাজ করতে হতে পারে। সো আপনার বয়স যদি 35-এর বেশি হয়ে থাকে, তাহলে অন্তত প্রতি বছর একবার করে আপনার ব্লাড প্রেশার চেক করুন। নাম্বার 2 হচ্ছে, যাদের রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাদেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। আপনারা মোটামুটি অনেকেই জেনে থাকবেন, কোলেস্টেরল হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে খারাপ আর একটা হচ্ছে ভালো। খারাপটা হচ্ছে কি, এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, সেটাকে আমরা সাধারণত খারাপ কোলেস্টেরল বলে থাকি। আর একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, ওইটাকে আমরা ভালো কোলেস্টেরল বলে থাকি। এখন লো ডেনসিটিকে হাই ডেনসিটি আস্তে আস্তে পরিষ্কার করে ফেলতে পারে। এখন ধরেন আপনার শরীরে যদি এলডিএল এর পরিমাণ বেশিও থাকে, কিন্তু এইচডিএল এর পরিমাণ তার থেকে অনেক বেশি, তাহলে কিন্তু আপনার ঝুঁকি অত বেশি থাকছে না। তার মানে হচ্ছে, আপনার খারাপ আর ভালো কোলেস্টেরলের রেশিওটা কতখানি, সেইটা সব থেকে বেশি জরুরি। আপনার বয়স যদি 30-এর বেশি হয়ে থাকে, তাহলে অন্তত প্রতি 5 বছরে একবার করে আপনার রক্তে লিপিড প্রোফাইল টেস্ট করা উচিত। 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি সাধারণ মানুষের হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকির থেকে কয়েক গুণ বেশি। এর কারণ হচ্ছে, ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, যার ফলে ব্লাড ভেসেল ড্যামেজ হতে পারে, কোলেস্টেরলের বিল্ড আপ করাটা সহজ হতে পারে এবং ইনফ্লামেশন বেশি থাকতে পারে। সব থেকে ভয়ের বিষয় হলো, ডায়াবেটিস রোগীদের যখন হার্ট অ্যাটাক হয়, তখন অনেক ক্ষেত্রে কোনো রকম নর্মাল উপসর্গ নাও দেখা দিতে পারে। মানে নর্মালি একজন মানুষের হার্ট অ্যাটাক করলে যে উপসর্গগুলো দেখে মানুষ বুঝবে যে এই লোকটার হার্ট অ্যাটাক হয়েছে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সিমটমগুলো নাও দেখা দিতে পারে। তো আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন, অবশ্যই আপনার ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে রাখতে হবে এবং তার সাথে আপনার হার্টের চেক আপ প্রতি বছর করতে হবে। 4 নাম্বার হচ্ছে স্থূলতা বা ওবিসিটি। যারা মোটা মানুষ আছেন তাদের কথা বলছি। তো যারা মোটা মানুষ আছেন তারা তো এমনিতে সারাক্ষণ অস্বস্তিতে থাকেনি, তার সাথে তাদের রোগবালাই হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায়। ওবেসিটি হচ্ছে যাদের বিএমআই সাধারণত 30-এর বেশি হয়, তাদেরকে বলা হয় ওবিস। আমি আসলে ওজন কমানোর ব্যাপারে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যেভাবে পারা যায় আপনার ওজনটাকে রেঞ্জের মধ্যে রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে ধূমপান। ধূমপানটা হলো হার্টের জন্য সরাসরি বিষ, কারণ ধূমপানের ফলে বেশ কয়েকটা দিক থেকে একসাথে হার্টকে আক্রমণ করা হয়। প্রথমত হচ্ছে নিকোটিন। নিকোটিন ব্লাড প্রেশার বাড়ায়, হার্ট রেট বাড়ায় এবং রক্তনালিকাগুলোকে সংকুচিত করতে পারে। এরপরে হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমায়, মানে রক্ত যতখানি পর্যন্ত অক্সিজেন আসলে নিজে বহন করতে সক্ষম ছিল, কার্বন মনোক্সাইডের কারণে সেই সক্ষমতা নষ্ট হয়। এছাড়াও আরো অন্যান্য কেমিক্যাল থাকে, তারা বিভিন্নভাবে হার্ট অ্যাটাকের দিকে আপনাকে ধাবিত করবে।
ভয়ের ব্যাপার হচ্ছে আপনি ধূমপান করার মাধ্যমে শুধু আপনার একার ক্ষতি করছেন না। এই ধূমপান রিলেটেড সমস্ত ক্ষতিগুলো প্যাসিভ স্মোকিং এর মাধ্যমেও হয়ে থাকে। মানে আপনার আশেপাশে যারা থাকছেন আপনি ধূমপান করার সময় তাদের ক্ষেত্রেও এই ক্ষতিগুলো হবে। এখন আসেন দেখা যাক হার্ট অ্যাটাক যেন না হয় তার জন্য আমাদের কি কি করতে হবে। নাম্বার 1 হচ্ছে হোল গ্রেন খাবার খেতে হবে, মানে লাল চালের ভাত অথবা লাল আটার রুটি অথবা ওটস এগুলো খেতে হবে এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যতবার খাবার খাচ্ছেন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যেন আপনার খাবারের অন্তত অর্ধেকটা শাকসবজি থাকে। আপনি যে কোনো শাকসবজি খেতে পারেন, পালং শাক, লাল শাক অথবা যে কোনো ধরনের শাক। এর সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেতে হবে, যেরকম রুই, পাবদা, ট্যাংরা, ইলিশ ইত্যাদি। খাওয়া যাবে না কি কি? ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার আছে যেরকম সিঙ্গারা, পুরি, এই সমস্ত খাবার। আল্ট্রা প্রসেসড ফুড যেগুলো আছে যেরকম নুডলস, চিপস এগুলো। মিষ্টি জাতীয় খাবার যেরকম সফট ড্রিঙ্কস, মিষ্টি, রসগোল্লা, যত ধরনের মিষ্টি খাবার আছে। এবং অতিরিক্ত লবণওয়ালা খাবার। নাম্বার 2 হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে। হার্ট ভালো রাখার জন্য আপনার অনেক কঠিন ব্যায়াম করার দরকার নেই বা অনেক হেভি এক্সারসাইজ দরকার নেই। আপনাকে জাস্ট প্রতি সপ্তাহে ১৫০ মিনিট করে ব্যায়াম মেইনটেইন করতে হবে। এখন এটা আপনি প্রতিদিনও করতে পারেন অথবা সপ্তাহে ৫ দিনও করতে পারেন। যেভাবেই হোক সপ্তাহে ১৫০ মিনিট মেইনটেইন করতে হবে এবং এই ব্যায়ামটা হবে হচ্ছে ধরেন জগিং হতে পারে, দ্রুত হাঁটা হতে পারে, সাইকেল চালানো হতে পারে, ব্যাডমিন্টন খেলা হতে পারে অথবা অন্য যেকোনো খেলা হতে পারে। ৩ নাম্বার হলো ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান বন্ধ করার ২০ মিনিটের মধ্যে হার্ট রেট এবং ব্লাড প্রেশার নরমাল হয়ে আসে। ১২ ঘন্টার মধ্যে রক্তে কার্বন মনোক্সাইডের পরিমাণ অনেকটা নরমাল হয়ে আসে। ১ বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকি ৫০% কমে আসে একজন ধূমপায়ীর তুলনায়। ৪ নাম্বার হলো রেগুলার হেলথ চেকআপ করতে হবে। আপনার বয়স যদি ৩০ পার হয়ে যায় তাহলে রেগুলার ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইল, ডায়াবেটিস এগুলো চেক করতে হবে। আর যখন ৪০ পার হয়ে যাবে তখন এর সাথে আপনি আরো ইসিজিও যোগ করতে পারেন, রেগুলারলি চেক করা যে আপনার হার্টটা কি ঠিকঠাক মতো চলছে কিনা। ৫ নাম্বার হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস কমানোর উপায় হচ্ছে আপনার কাজের থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া অথবা প্রতিদিন আপনি খেলাধুলা, নামাজ পড়া, মেডিটেশন করা অথবা প্রার্থনা করা, এই কাজগুলো করা। মানে আপনি আপনার কাজের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে প্রতিদিন অন্তত ২ ঘন্টার জন্য হলেও এই জায়গা থেকে বেরিয়ে আসেন। এই চিন্তাটা আর করবেন না। সেটার জন্য কি করতে হবে? ধরেন আপনি ২ ঘন্টার জন্য কারো সাথে ঘুরতে গেলেন অথবা খেলতে গেলেন। মানে যেটাই হোক আপনাকে ২ ঘন্টার জন্য এটা ডিটাচ করতে হবে। এবং তার সাথে আপনার ঘুমটা খুব ভালো হতে হবে। নিশ্চিত করবেন প্রতিদিন যেন অন্তত ৭ ঘন্টা আপনি ভালোমতো ঘুমাতে পারেন। এই হচ্ছে অবস্থা। আপনাদের সবার হার্ট ভালো থাকুক। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।